আমার আলাদিন পর্ব সংখ্যা 2 লিখেছেন জাবিন ফোরকান। সঙ্গে আমি আছি মাহি। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা আজীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার। অরণ্য নিজের কথা রেখেছে, সত্যিই সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপারে সাইন করা হয়েছে, অথচ ইজানকে নিয়ে কাস্টাডির কোনো প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবেই সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের ওপর। সে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতে বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া যায়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের উপর বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যৎসামান্য কিছু টাকা সম্বল করেই সে ওঠে একটি মেষ বাসায়। আমাদের সমাজটাও ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সব কিছু সয়ে যাওয়ার একটা মাত্র শক্তি ইজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতে ঘায়েল করার ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনরুজ্জীবিত করতেও। ইরাম একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। এক মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন, পিয়নের পিছু পিছু, দালালের পিছু পিছু ছুটে শুধু পায়ের স্যান্ডেলের তলায় ক্ষয় হয়েছে। লাভটা কিছুই হয়নি। কেউ ইরামের ওপর দয়া করেনি, না তার দুধের শিশুটার ওপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম। তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না, শুধু ইরামকে সপ্তাহে এক রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সেই অ্যাপয়েন্টমেন্টের লেটার ইরাম কুচি কুচি করে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের ওপর। তৃতীয় মাস গড়াতে গড়াতে অবস্থা গুরুতর হতে শুরু করে। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম, একলা চলতে চাওয়ার ভয়াল লড়াই অরণ্যর পক্ষ থেকে তার জন্য শান্তি স্বরূপ ছিল, যেন অরণ্য উৎপেতে অপেক্ষায় আছে কখন ইরাম সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্য ইরাম যায়নি। নিজে না খেয়ে হলেও ইজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে দিন দিন ছোটাছুটি এবং অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। বেস্ট ফিডিং করায় সে ইজানের উপর না চাইতো জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের ওপর একটা আঁচ আসা মাত্র তার সমস্ত ধৈর্য, ইচ্ছা, লড়াইয়ের বাসনা গুড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতো নিজের লড়াইয়ে হেরে যায়। একদিন ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে, কোলে কাঁথার ভেতর ছটফট করে কাঁদছিল ইজান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ ইরামের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরাতন দুটো 20 টাকার নোট। সেদিনের মতন অসহায় ব্যর্থ ইরামের নিজেকে আর কখনো মনে হয়নি যে মায়ের নিজের সন্তানের মুখে এক ফোঁটা ওষুধ অবধি তুলে দেওয়ার ক্ষমতা নেই। সে আবার কেমন মা? বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবানায় গৃহস্থালী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠানের মতন জায়গা। সেখানে বিশাল একটি আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাঁধাই করা। 2 তলা বাড়ির ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর। তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেয়ালের বোর্ডে লেখা মুন্সিবাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার ওপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে
ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের ওপর দুহাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারা রাত থেকে ছটফট করেছিল। ইরাম এক নজর আশেপাশে তাকালো। বহুদিন বাদে সেই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য তার নিজের বাড়িতে ফেরেনি সে। আম গাছে অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পিছনের দিকেও তাকালো ইরাম। দুটো গাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তার ওপাশে আরও একটি 2 তলা বাড়ি, ঠিক মুন্সি বাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। ধপধপে সাদা দেয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট্ট একটা গ্যারেজে একটি গাড়ি রাখা। মূল ফটকটাও সোনালি রঙের ধাতুতে গড়া। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের দেয়ালে খচিত গোটা গোটা অক্ষর, ডাক্তার সামিয়া মুন্সি, AKM আহমেদ উদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা। আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না, তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকল। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি। তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই। নতুন চিকচিক কাপড়ে মোড়া সোফার গদিতে বসে আছে একটা 4 বছরের বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ঢোলা টি-শার্ট আর ট্রাউজার পরনে এক রমণী। হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটোখাটো একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। ইরাম একটি প্রশ্বাস টানল, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতেই মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখ জোড়ায় ভীষণ অসন্তোষ দেখল, যা পর মুহূর্তেই উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ। আসুন বসুন। রোহান সরো, তোমার ফুপিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি হেসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসল। লাগেজটা একপাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেদের খাওয়ানোয় আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভেতর চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো 1 গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফার একপাশে শুইয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস মিথিলা, বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশের সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো রাহাত তো অফিসে আর ইহান কলেজে। ক্লাস টেস্ট আছে বলল। আচ্ছা, সমস্যা নেই, আসুক ওরা ওদের সময় মতো। ও, আপনার তাহলে তাড়া নেই, ভালোই হলো। তবে মুখে বললেও মিথিলার চেহারার বৃতৃষ্ণাটুকু ইরামের নজর এড়ালো না একটু। ঠিক এই শঙ্কাটাই করছিল সে। নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরেই ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে ঘা দিল। প্রতিবাদ করল না সে, বরং মিথিলার যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল। যারা মায়ের কাছে খেতে একদমই চায় না, তারা ঠিকই ফুপুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে
গদগদ হয়ে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করল না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল ছেড়ে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসার ঘরের সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বোঝে না নাকি স্বামীর ভাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনা চিন্তা মিথিলার মাঝে চললেও সে ভদ্র গলায় ডাকলো, আপু কতক্ষণ ধরে বসে আছেন? আসুন, টেবিলে আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। ইজান এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না ইরাম। ছেলে ঘুমে থাকতেই কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে। মিথিলা বেশ ভালোভাবেই তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান। আর একটু ঝোল দিই আপনাকে? আরে না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য হেল ইউ আর ডুইং ইন মাই হাউস? ইরাম সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালী তেজি কণ্ঠটি ভেসে এলো। পিছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেছে গাট্টা গোট্টা এক পুরুষ। এখনও যুবক শ্রেণীর মাঝে পড়ে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে ব্রিফকেস, ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই, প্লিজ আমাকে ভাই বলে ডাকবে না আপু। ইরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের উপরেই রেখে দিল। অতঃপর নিজের গলায় বাধাটাই ঢিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখল। বলল, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছ তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিষী নারী কিনা। এখন কেন এসেছো আমার কাছে? কি চাইয়া তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রুজোড়া কুঞ্চন বাড়ল। কোমরে দুহাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমার ওসব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছ, লাগেজ দেখতে পাচ্ছি, এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজাসাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটি শক্ত ঢোক গিলল। আজও তার মনে পড়ে তার সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আঁচড়ে দিত সে মায়ের মতন, মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বোঝে। চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকা দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি, সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। আপু, আপনাকে এখনও আপু রেখে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেওয়া এই সম্মানটা টেকেন ফর গ্রান্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের শিশু আছে, সেই চিন্তাটাও আপনি করলেন না। নিজের ইচ্ছা মতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকায় পড়েছেন, তখনই এখানে এসে হাজির। ইরামের দিকে এক পা এগোলো মিথিলা, বলতে লাগলো, আমার কথা শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য।
আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। আপনি বাচ্চা না ভালোই বোঝেন। এখন এই বাড়িতে আস্তানা গাড়তে চাইছেন, বুঝি না মনে হয় আমরা। আজ বলছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরও কিছুদিন, এরপর সেই কিছুদিন আর কোনোদিনও শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওদের উপর আমি আপনার জন্য কোনো আঁচ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে, সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সায় জানালো রাহাত। মিথিলা ঠিক বলছে। আপু, তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট দুটো ছেলে, ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 বেতনের চাকরিতেও হিমশিম খেতে হয়। তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম দিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাকে টানার ক্ষমতাটা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখেই রয়ে গেল। হাতে ঝোল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনার শব্দে এর মধ্যে ইজান নড়ে চড়ে উঠেছে। উল্টো ঘুরে তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই শব্দ করতে থাকলো ইজান। ছোট্ট অংশকে দোলাতে দোলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই। দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতন তার শক্ত চেহারায় বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম সূক্ষ্ম এসে জানালো, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছে কিনা একটু অধিকার তো আছে বল। কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায়, সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু, রাহাত এগিয়ে আসতে চাইল এক পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরল। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেলল ইরামের ঠোঁট, আর দাঁড়ালো না সে। এই বাড়ির বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামলো, ঘুরে একবার পিছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনো দিন মেয়ে সন্তান দেয়, তবে জেনে রাখিস ভাই, আমার। একটু থেমে সে যুক্ত করলো, মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনার বোঝা দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মত্ত হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে সাজানো মিউজিকে কেঁপে কেঁপে উঠছে চারপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনে ডায়াসের উপর কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি শার্ট এবং ব্যাগি জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ছুটছে তার মাথার উপর থেকে, তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারায় জমা ঘামের ফোঁটা চিকচিক দুটি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাতে তাকে দেখতে। হাফ হাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুইলাইজার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেপস চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড় ঠিক ডায়াসের আশেপাশেই, সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করেই মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করল গোটা জায়গায়। প্রত্যেকটি চোখ আবদ্ধ তার বাণে। ছেলেটি একটি হাত তুলে নেড়ে মাউথ পিস অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিবডি, লেটস ডান্স দি নাইট অফ উইথ ডিজে আলাদিন।
সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে। তাতে মাড়ির দুই পাশে থাকা দুটো ছোচালো দাঁত নজরে পড়ল। তীক্ষ্ণ, সুচারু, অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফায় চেঁচিয়ে উঠল সে, ইয়েস, ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কাম অন, ইয়াহু। এবার বিটটা ড্রপ করলো সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটার অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে অপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ মম, এখনও শেষ হয়নি। বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে নাও, গুড নাইট মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ। স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক। উম্মা, লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। একপাশে ছুঁড়ে ফেলে নব উদ্যমে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ালো ততই বাঁধনহারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। অন্য নামটা শুধুমাত্র কাজের মানুষদের জন্যই বরাদ্দ। তার অনন্য নামটার জন্য অবশ্য সবসময়ই বন্ধু মহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরই যখন ডাফল ব্যাগ হাতে বেরিয়ে আসলো, তখনই সামনে থেকে ডাক ছুটে এলো, কিরে আলাদিন, তোর চেরাগ কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ির বনেটের উপরে বন্ধুদের আড্ডা জমেছে। পায়ে এলিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আফনান নিজের বিরাট ইঁদুরের দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন ছেলে আছে যারা মাঝে মাঝে সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতন বন্ধু নয়, বিশেষ কাছের এই কয়েকজনে। সাইবান নিজের আধভেজা চুলে আঙুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিতে সপাত করে আফনানের পিছনে চটাস দুটো চপাট বসিয়ে বাঁকা হেসে বলল, এই যে আফনানের পিছনে ভরে রেখেছি, খুঁজে দেখবে। তিন তওবা। আটকে উঠল নীরব। সরি, ওটা হবে তওবা। অপরদিকে নিজের পেছন ডলতে ডলতে আফনান আঙুল তুলে অভিযোগ জানালো, আমি শিওর এই ব্যাটার জেন্ডারে প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা। পুরুষের শরীরের ভেতর আসলে ও একটা ভাইয়া আপু। দাঁতে ঠোঁট কামড়ে আফনানের উপর ঝুঁকে এলো সাইবান। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে তাকিয়ে হঠাৎ করে তর্জনী তুলে ছুঁয়ে দিল সে আফনানের কপাল। সেই লম্বাটে আঙুল বয়ে নামলো ঘাড় অবধি। হিসিয়ে উঠে জিভে ঠোঁট ভিজে সাইবান গান ধরল, পড়ে না চোখের পলক টুন, কি তোমার রূপের ঝলক হায়। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি সেন্স হারাবো, ডেড হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ। কিস করে ফেলবে। এই ওকে কেউ থামা, ও আমাকে কিস করে ফেলবে। সাইবার নিজের মুখটা আফনানের কাছাকাছি নিতেই লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধ বসা হয়ে পড়ল সে রাস্তার মাঝে। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়ে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। চেরাগ লাগবে তোর? বের করবো সালাইন। ও ভাই, আমাকে ছেড়ে দে, আব্বা কেঁদে বাঁচে। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না আমি। না। দুহাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরেজি অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর শব্দ বলে পছন্দ না। সাইলেন্টকে বিকৃত করে সে বানিয়েছে স্যালাইন। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধু মহলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সব থেকে সুদর্শন, সব থেকে মজাদার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী, সব থেকে দয়ালু, সব থেকে আত্মার বন্ধু, সবটাই সাইবান আলাদিন। তোদের সারাদিনের সব
ফাত্রামি করা ছাড়া আর কাজ নেই ভাই। এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবকে ঠেলে গাড়ির বনেটে উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, হ্যাঁ অনুরাগ দাদা, দরবেশ বলেছেন বালকগণ, ফাত্রামি করিও না, শুধু বলো ফা আর এগিয়ে যাও, জীবনে একটা ঠাডা বড়া আছাড় খাও। অট্টহাসি রোল পড়ে গেল চারপাশে, গড়াগড়ি খেলো এক একজন। গম্ভীর অনুরাগ অবধি হাসতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, তুই কোনোদিন টায়ার্ড হোস না? না ব্রো, না ব্রো, কারেন্টে আমার শরীরে ছিনিমিনি করে। এইসব কারেন্ট হলো বিবাহবাসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল নীরব। সাইবান হাঁটুর উপর হাঁটু তুলে বসে সিগারেটের লম্বা টান দিয়ে ধূসর ধোঁয়া ছাড়ল বাউতে। তারপরে খিলখিল করে হেসে উঠল, বিবাহ? তাও আমি? খ্যাক। ও মা, এতে খ্যাক করার কি আছে? বিয়ে শাদি করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবে নাকি আবার জীবনটা চেরাগের দৈত্যের সাথে কাটানোর প্ল্যান করছিস? এতক্ষণে সম্বিত ফিরে আফনান বলল পাশ থেকে। সাইবান সিগারেটে পরপর কয়েকটা সুখ টান দিয়ে আফনানের কাঁধে হাত জড়িয়ে কাছে টেনে বলল, শোন দোস্ত, এইসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজায় মজায় লাইফ যাচ্ছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপদাদা হয়ে যাবে তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল! এই তোর সাথে আমার আজকে থেকেই ডিভোর্স। আটকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ওকে গাইস, রাত 3:30 বাজছে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি? এখানেই টাল হয়ে থাকবেন। আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসায় দরজায় ডেলিভারি আসতে পারবো না। আগে অনেকবার ধরা খেয়েছি। কেলোর কীর্তি করবেন আপনারা, আর আপনাদের আব্বা আমার কাছে ধরা খাবো আমি। অনেক হয়েছে মুরব্বি। ওই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হবে, ঘরে ফিরে যেতেই হবে বলে গাড়ির বনেট থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ, আরেকটা তুলে ঠোঁটে গুজিয়ে বাকিদের উদ্দেশ্যে হাত নাড়ল সে। মা জননী আমার ফোনের ওপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইস, কিস ইউর গার্লফ্রেন্ডস, সালাম ইউর পেরেন্টস অ্যান্ড শিট অন টয়লেটস, নট ইন ইউর প্যান্টস, বাই। অনুরাগ গেল সাইবানের পিছু পিছু, বেশ কিছুটা দূরত্বে এগিয়ে দিয়ে আসতে। বাকিরা পিছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলানোর ক্ষমতা, যা সবাই পারে না। সাইবান যখন বাড়িতে ফিরল তখন পূর্ব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কমলাভ রশ্মি ছড়িয়ে যাচ্ছে রংধনুর মতো। নিজের গাড়িটা সে গ্যারেজে পার্ক করলো। ঠোঁটে তখনও সিগারেট ঝুলছে, আজকের রাতের 3 নাম্বারটা। মাঝ রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলে তার অভিজ্ঞ ডাক্তার জননী আর আস্ত রাখবে না। সেই ভেবে সে গাড়িতে বসেই পুরোটা ফুঁকে শেষ করে এরপর বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিস সব গাড়ির পিছনে আছে। সেসব পরে বের করা যাবে, আপাতত শুধু ডাফল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলে দুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। রাতে দরজাটা বন্ধ থাকে, তার কাছে তাই সব সময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সাইবান অবহেলায় ডাফল ব্যাগটি ছুঁড়ে ফেলল সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগোলো কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করে রাখা হয়। খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে, এমন পরিকল্পনা থেকে কিচেনের কাছে যেতেই মৃদু শব্দ কানে এলো সাইবানের। শীষ বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সঙ্গে কাচের পিরিচে চামচ ঠাকানো টুংটাং মিষ্টি ধ্বনি। তার মা সাধারণত এই সময়ে জেগে থাকেন না, কাজের মেয়েটা থাকতে পারে। তেমন একটা পরোয়া না করে কিচেনে ঢুকলো সাইবান।
সামনের অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী, হালকা গোলাপি সুতির শাড়ি জড়ানো শরীরে, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারায় অদ্ভুত একটা মলিনতা। শরীরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রুগ্ন। ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখেই বোঝা যায়। এক হাতে মাথায় মোড়ানো সরি এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরা বাচ্চা বোধ হয়। অপর হাত কাউন্টারের ওপর রাখা একটা পিরিচ থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি কাটা চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। সাইবান চেয়েই রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারার হুট করে একটা প্রগাঢ় শীতল ছায়া ভর করল। একদম নির্বিকারভাবেই সে বলে উঠল, ইরাম আপু। চমকে গিয়ে মুখ তুলে তাকালো ইরাম। খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো ছেলেটাকে। না চাইতো আপাদমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের তাগড়া যুবক। বেশভূষায় স্পষ্ট, একটা টি শার্ট আর ঢোলা কালো জিন্স পরনে, সেটার আবার হাঁটুর দিকটায় ছেঁড়া। ফ্যাশনটা চেনা ইরামের। রিপড জিন্স বলে ওটাকে, যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থ ইরাম খুঁজে পায় না। ছেলেটার মুখটা তীক্ষ্ণ, একদম ক্লিন শেভড, ত্বকের রঙটা হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতন। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরেই হয়তো বলা হয়েছিল ঘরে চাঁদের টুকরো এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদম পছন্দ নয় ইরামের। হালকা ভেজা চুলগুলো তার কপালে ছড়িয়ে আছে, তাতে ঢাকা ভ্রুতে স্পষ্টত জ্বলজ্বল করছে একটা ধাতব রিং, আইব্রো পিয়ার্সিং। আরেকটা অপছন্দের জিনিস, অরণ্যর পরে এই একটা মানুষ, যার বাহ্যিক অবয়ব ইরামকে কেমন যেন দমবন্ধকর অনুভূতি দেয়। আগে এতটা হতো না, তবে অরণ্যর সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে ট্রমার মতন। নিজের অস্বস্তিগুলো চেপে ইরাম হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন?